একটা রেক্টেঙ্গেল, এটাকে আমরা রোটেট করতে চাই। রোটেট করার জন্য আমরা যেভাবে করতে পারি, রোটেট টুলে আসলাম, আসার পর এটাকে ঘোরাইতে পারতেছি। যখন এইভাবে ঘোরাবো তখন কি হবে, যে কোনো অ্যাঙ্গেলে এটা আসতে পারে। কিন্তু যদি আমার এক্সপেকটেশনটা থাকে এরকম যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো বা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, তখন এইভাবে ঘোরানোটা অনেক বেশি টাফ, কারণ এখানে ফ্র্যাকশন ভ্যালু আসতেছে। আমি চাইলে এটাকে 25 এ ফিক্স করতে পারবো না, অনেক বেশি টাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার জন্য রাইট চয়েস হতেছে এরকম যে আমি এর উপর ডাবল ক্লিক করব, করার পর এইখানে আমি অ্যাঙ্গেলটা দিয়ে দিব যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চাই। প্রিভিউ চাইলে আমরা এটাকে চেক করে দেখতে পারি যে আসলে 45 এ ঘোরানোর পর অবজেক্টটার কেমন অবস্থা হবে। যদি এই অবস্থায় আমরা কপি প্রেস করি তাহলে কি হবে, আগের অবজেক্টটা জায়গা মতোই থাকবে, নতুন আরেকটা অবজেক্ট হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো। আর যদি ওকে করি তাহলে কি হবে, আগের যে অবজেক্ট আছে এটাই 45 ডিগ্রিতে ঘুরবে। বুঝতে পারলাম কি? ওকে করলাম, তাহলে আগের অবজেক্টটা আমার এখানে ঘুরে গেল। রোটেট থেকে যখন আমি এইভাবে ঘুরাইতেছি তখন শিফট ধরলে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি এরকম কিছু কিছু জায়গায় স্ন্যাপ করতেছে, কিছু কিছু জায়গায় স্ন্যাপ করতেছে। এটার কারণ হইতেছে প্রেফারেন্সেস থেকে আমরা যদি আসি, একটু দেখতে হবে, এই যে এখানে আছে স্মার্ট গাইডস এর ভিতরে 90 ডিগ্রি এন্ড 45 ডিগ্রি অ্যাঙ্গেলস এটাকে সিলেক্ট করা আছে। এই কারণে শিফট ধরার পর আমার এই সমস্ত জায়গাগুলোতে কি হয়, স্ন্যাপ করে অটোমেটিক্যালি আমি 45 ডিগ্রিতে ঘোরাইতে পারি। যদি আমরা চাই এইখান থেকে অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করে ফেলতে পারি। আমি যদি চাই নিজের মতো করে যে আমার 20 ডিগ্রি পরে দরকার, তাহলে দেখেন এইখানে লেখার অপশন আছে, আমি অপশনগুলোকে লিখেও দিতে পারবো। বুঝতে পারলাম? তার মানে কি, আমরা চাইলে এইখান থেকেও ঘোরাইতে পারি, আবার শিফট ধরে এটাকে ঘোরাইতে পারি। এখন এই যে অবজেক্টটা ঘুরতেছে কোন একটা সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে না? যখন আমরা কম্পাস দিয়ে ড্র করতাম বৃত্ত, তখন কি হইতো যে এক পাশে পেন্সিল থাকতো, আরেকটা অংশ সেন্টারের ভিতর ফিক্স থাকতো, তারপর আমি এটাকে ঘুরাইতাম। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটতেছে যে আমার এই অংশটাতে ফিক্স করা আছে, এটাকে কেন্দ্র করে আমার অবজেক্ট ঘুরতেছে। যদি কখনো আমার প্রয়োজন হয় যে এই সেন্টারটাকে আমি চেঞ্জ করব, আমার এই সেন্টারটাকে আমি চেঞ্জ করতে চাই, আমি চাই না যে এটা এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরুক, এইখান থেকে কেন্দ্র করে ঘুরুক, তাহলে কি আমি জাস্ট ক্লিক করলাম, এইখানে রোটেট আছে, যেইখানে ক্লিক করব সেন্টারটা সেইখানেই চলে যাবে। এখন দেখেন ঘুরতেছে কি, ওই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে কি, যদি আমি সেন্টারকে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি নাকি? আমার চাওয়া এর চেয়েও বেশি কিছু, আমি চাই সেন্টারটাও চেঞ্জ হবে, আবার নির্দিষ্ট মাপেও ঘুরাইতে চাই। মানে আমি এই সেন্টারটাকে চেঞ্জ করলাম, যখন এইখানে ডাবল ক্লিক করতেছি তখন দেখেন সেন্টারটা অটোমেটিক্যালি সেন্টারে চলে আসে, সিজিটা অটোমেটিক্যালি সেন্টারে চলে আসে। তার মানে কি, আমি এটাকে চেঞ্জ করে ডাবল ক্লিক করতে পারবো না। কিন্তু আমার চাহিদাটা এরকম যে আমি এই পয়েন্টটাকে সেন্টারটাকেও চেঞ্জ করব, আবার চাই নির্দিষ্ট মেজারমেন্টে এটা ঘুরবে। তাহলে কি করব, অল্টার ধরব, অল্টার ধরে আমার যেখানে দরকার সেইখানে ক্লিক করব। ধরলাম এই পয়েন্টে চাই, ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে সেন্টার চেঞ্জ হয়ে গেছে, আবার সাথে আমার ইনপুট ফিল্ডও চলে আসছে যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে চাইছি। সাপোজ আমি 32 তে চাই, কপি হয়ে গেছে। এই টেকনিকটাকেই কাজে লাগানো হয়েছিল রবি লঘুর ক্ষেত্রে। রবি লঘুর ক্ষেত্রে যেটা করা হয়েছিল যে একটা ত্রিভুজ ড্র করা হয়েছে, এইখান থেকে এরকম ছিল, টোটাল এই ধরনের ট্রায়াঙ্গেল ছিল রবির লঘুতে 6টা। আমরা জানি বৃত্তের পরিধি 360 ডিগ্রি, তাহলে 6টা অবজেক্টে যদি 360 কে কভার করতে চাই তাহলে প্রত্যেক ভাগে আসে 60 ডিগ্রি।
এই কারণে আমরা এখান থেকে অ্যাঙ্গেলটাকে সেট করছিলাম 60 ডিগ্রি, কেন্দ্র করবে এই পয়েন্টকে, অ্যাঙ্গেল হবে 60, নিব কপি। আমরা জানি আমাদের একটা কমান্ড আছে এখানে ট্রান্সফর্মের ভিতর, ট্রান্সফর্ম এগেইন, যেটার শর্টকাট ছিল কন্ট্রোল ডি। কি হয়, যে ট্রান্সফর্মটা আমরা করছি এই ট্রান্সফর্মটা যতবার প্রেস করব ততবার এটা আবার করবে। এটা ছিল আমাদের কমান্ড, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আমার একটা ষড়ভুজ হয়ে গেছে। এই অবস্থায় এই অবজেক্টটাকে আমার ঘোরানোর প্রয়োজন হইতো। কিভাবে? এটাকে কেন্দ্র করব, এখানে 60 ডিগ্রি আছে, এখানে 60 ডিগ্রি আছে, তাহলে কত হবে? দুইটাকে যদি প্লাস করি 120। এখানে আসলাম, রোটেট, অল্টার ধরছি, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম এবং অ্যাঙ্গেল হিসেবে দিলাম 120 ডিগ্রি। ওকে, এবার প্রত্যেকটা পয়েন্টের কালার আমি চেঞ্জ করে দিব। ওদের এখানে ভিন্ন কালার আছে, আমরা জাস্ট সেপারেশনটাকে বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করলাম। বুঝতে পারলাম কি? রোটেটের ফাংশন এতটুকুই। এই ফাংশনটাকে ইউজ করে গুগল ক্রোমের লোগো তৈরি করা যায়। বাসায় গিয়ে একটু ট্রাই করবেন যে কিভাবে করে পারেন কিনা দেখেন। আমি একটু ক্লু দিয়ে দিই যে কিভাবে হয়। আপাতত ট্রাই করবেন এইটা, কোনো ইফেক্ট নেই। হ্যাঁ, সাব্বির কুমার আছেন? আরিফুল ইসলাম, সামিউল ইসলাম, সামিউল ইসলাম আছেন? সঞ্জিত মাহমুদ, আসিফ ইকবাল আছেন? তারপর শরীফুল রঞ্জিত। আপনাদের সবার ডিউ আছে 7 জন টোটাল। আপনাদের ডিউ ডেট পার হয়েছে কবে জানেন? জানেন না? নেক্সট ক্লাসে আগে পেমেন্ট ক্লিয়ার করবেন, তারপর ক্লাস করতে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, 28 তারিখ চলে গেছে না? আরো 14 দিন আছে। আচ্ছা, যাদের ডিউ আছে আর যাদের ডেট ক্রস করছে, ডেটটা চেক করবেন, তাদের পেমেন্ট আগে ক্লিয়ার করবেন, তারপর ক্লাস করতে আসবেন, ঠিক আছে? কারণ আপনারা ভালোভাবেই জানেন 1 মাসের মধ্যে আপনাদের ডিউ ক্লিয়ার করতে হবে। এটা জানার পরেও যারা পেমেন্ট করতেছেন না, তারা নেক্সট ক্লাস থেকে পেমেন্ট করবেন, তারপর ক্লাস করতে আসবেন। আর এরপরে একটা একটা করে সার্ভিস অফ হয়ে যাবে আপনারা যদি পেমেন্ট ক্লিয়ার না করেন। থ্যাংক ইউ। আর আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তাই? আপনার অ্যাপ্রুভাল তো এখন আসেনি। আজকে ক্লাসে আচ্ছা, ওই আপনি ইয়াটা দেখছেন, অ্যাপ্লিকেশনটা দেখছেন? আমি দেখিনি, আমি জিজ্ঞেস করছিলাম, পরে বললো যে জমা দেওয়া হয়েছে, আমার সাথে কথা বলতে হচ্ছে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা আমি পাঠিয়ে দিচ্ছি বা আমি নিয়ে আসতেছি। আপনি এমনি কথা বলছিলেন ওর সাথে, ও পারবে? দেখি, আমি এটা নেক্সট ক্লাসের আগে আমি তার অ্যাসাইনমেন্ট জমা দিতে বলছি সবগুলা, তো ওইখান থেকে আমি আসলে ডিসিশন নিতে পারবো যে পারবে কিনা। আপনি যতক্ষণ না পর্যন্ত ওই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করবেন ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ক্লাস করতে পারবে না, ঠিক আছে? আমি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিচ্ছি। এইখানে দেখেন গুগল ক্রোমের যে লোগোটা, রোটেটের সেই ফাংশন ইউজ করে করা। একটা সার্কেল, আরেকটা সার্কেল, আরেকটা সার্কেল, তিনটা সার্কেল। লাস্ট যে সার্কেলটা আছে এটাকে পাথ ফাইন্ডার করা হয়েছে একটা অবজেক্টের মাধ্যমে। যদি আমি বলি যে এটা এরকম একটা লাইন, অবস্থা হ্যাঁ ডিস্টার্ব করতেছি না না একটু কি কেউ আসছিল?
রাইস ফিভার ছিল। আচ্ছা তাহলে পরে আসি। আমি আসছিলাম কোনো পিসিতে কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, পিসিতে প্রবলেম আছে। লিখছেন? একটা পিসিতে মাউস নাই, দুইটা পিসিতে পাওয়ার আসে না, একটাতে মনে হয় নতুন উইন্ডোজ দেওয়া আছে, যে কারণে সফটওয়্যার। সবাই আসে ঠিকমতো? হ্যাঁ, সবাই আসে, কিন্তু এই যে আপনার রিলেটিভস আসে না। কেন আসে না কেন? কি সমস্যা? রিলেটিভস আসেও না, অ্যাসাইনমেন্টও জমা দেয় না। একদিন আম্মুরে বার্থডে নিয়ে যায়, আর একদিন খেলতে যায়, খেপ খেলে আমাদের খাওয়া যায়। এটা হচ্ছে ওনার অ্যাপ্লিকেশন, উনি খুবই স্পেসিফিক করছেন ওনার কয়টা থেকে কয়টা পর্যন্ত কত ডিগ্রি জ্বর আছে। আচ্ছা, একটু দেখেন ওনার সাথে কথা বলেন। ঠিক আছে, আমি নেক্সট ডেতে আপনাদের জানাই দেব। হ্যাঁ, এটা অ্যাপ্রুভ করার পর কিন্তু হচ্ছে উনি ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন। আজকের কাজটা করুন মৌখিক ভাবে। আচ্ছা, থ্যাংক ইউ। বুঝতে পারছেন কথাটা? এটাকে 120 ডিগ্রিতে ঘোরাইলে কাজটা হয়ে যাবে। সেম টেকনিক, বাসায় গিয়ে একটু ট্রাই করেন যে আসলে কিভাবে করছে তারা। নামাজ পড়বেন না? হ্যাঁ, একটা আমরা ইউজ করছি অলরেডি, সেটা ছিল রাস্টার টু ভেক্টর ইমেজ স্পেসের মাধ্যমে। আরেকটা টেকনিক আমি দেখাবো, পেন টুল দিয়ে আমরা কাজ করছি, এই পেন টুলটাকে ইউজ করব। টুইটারের যে পাখিটা আছে না, কিভাবে তৈরি জানেন? বলছিলাম না, 17টা সার্কেল। তাহলে রোটেট নিয়ে কি আর কোনো ঝামেলা আছে? লিস্ট থেকে ফেলে দিই, সিলেবাস ছোট করি। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কি চিনি? কি আমরা চিনি? মাথা দিতেছেন কি? মিক্সচার অফ টু কালার। অনেক কালার হইতে পারে। স্মুথ কম্বিনেশন অফ টু অর মোর কালার্স। স্মুথ কম্বিনেশন কোত্থেকে ইউজ করব? আমরা বলছিলাম যে কোনো একটা অবজেক্টের তিনটা স্টেট থাকে। নাম্বার 1 যে সে সলিড অবস্থায় থাকতে পারে, নাম্বার 2 সে কোনো মিক্স কালার ইউজ করতে পারে, নাম্বার 3 সে কোনো কালার নাও ধারণ করতে পারে। তো এইখানে আমি যখন বলতেছি যে গ্রেডিয়েন্ট ইউজ করব, তার মানে কি আমার অবস্থানটা এই গ্রেডিয়েন্ট মোডেই নিয়ে আসতে হবে। যখন এটাকে নিয়ে আসলাম তখন তো গ্রেডিয়েন্ট টুলবারের ভিতর দেখাইতেছে যে তার ভিতরে কালার কি কি ছিল। এখানে কি আমাদের দুই কালার স্মুথ কম্বিনেশন আছে, হোয়াইট এবং ব্ল্যাক। যদি এই কালারকে আমরা চেঞ্জ করতে চাই, কি করব? ক্লিক করলাম, করার পর দেখেন এই অবজেক্ট যদি এইখানে থাকে তাহলে কিন্তু আমি গ্রেডিয়েন্টের ভিতর কোনো কিছুই পাবো না, কোনো স্লাইডার বা কোনো পয়েন্টার নাই। তার মানে কি আমার ফিল্ডটাকে সিলেক্ট রাখা লাগবে। বুঝতে পারছি কি? তা নাহলে কিন্তু এই অংশের ভিতর আমরা এই স্লাইডারগুলোকে পাবো না। যদি কোনো কালারকে চেঞ্জ করতে চাই তাহলে এইখানে দেখেন মাথার অংশটা দুইটারই অ্যাশ কালার আছে, তাই না? মাথার অংশটা, এইগুলোকে বলা হয় কালার স্টপ। ধরলাম উপরের অ্যারোর অংশটা ব্ল্যাক হয়ে গেছে না, তার মানে কি এটা আমার সিলেক্টেড। এখন যদি আমি এইখান থেকে কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। আসলাম কালার প্যালেটে, আসার পর এখানে দেখাইতেছে শুধুমাত্র কে মানে ব্ল্যাক কালারটা আছে। তার মানে কি এই গ্রেডিয়েন্টটাকে যখন ইউজ করা হয়েছে তখন কালার ফরম্যাট আছে গ্রে স্কেল মোডে। আমার এখান থেকে সিএমওয়াই কে বা কালার মোডে যাওয়া লাগবে। এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি কালার সিলেক্ট করতে পারি যে আমি আরজিবি চাই না কোন ফরম্যাট চাই। আমি চাই সিএমওয়াই কে, তাই সিএমওয়াই কে তে ক্লিক করলাম। এইখানকার কালার চেঞ্জ হয়েছে, সাথে সাথে অবজেক্টের কালারও চেঞ্জ হয়ে গেছে।
ব্ল্যাকটাকে চেঞ্জ করব, আসলাম অপশন চেঞ্জ। তাহলে কি আমরা কালার চেঞ্জ করতে পারবো না? এইখানে দুইটা অপশন ছিল, এই দুইটাকে বলতেছি কালার স্টপ। আর উপরের দিকে দেখেন আরো একটা অংশ আছে, আরেকটা পয়েন্টার আছে। এই পয়েন্টারটা আসলে নির্ধারণ করতেছে যে আমার দুইটা কালার আছে, কোন কালারটা বেশি থাকবে, রেডটা বেশি থাকবে নাকি গ্রিনটা বেশি থাকবে। স্বাভাবিক অবস্থায় লোকেশন থাকে 50%, তার মানে কি মাঝামাঝি অবস্থায় আছে, অর্ধেকটা রেডিশ থাকবে অর্ধেকটা গ্রিনিশ থাকবে। যদি আমি চাই যে না রেডটাকে আমি আরো বাড়াবো, সরাই দিলাম, সরে গেছে। এইখান থেকে আমি লোকেশনটাকে নিজের মতো করেও লিখে দিতে পারি, 50%, 20%, যেভাবে আমি চাই। আবার চাইলে ম্যানুয়ালি আমি সরাইতে পারি। তিনটা অংশ। আচ্ছা, এই যে দেখেন রেড কালার, এটা হইতেছে 0, এটা হইতেছে 100, না নিচেরটার সাথে রিলেশন নাই। এটা হইতেছে 0%, এটা হইতেছে 100%। আমার বাম পাশে আছে রেড কালার, তাহলে আমি যদি 20% বলি তাহলে 20% থাকবে কি রেড কালার। যদি আমি বলি 80%, এখানে ধরে বললাম যে এটা 80%, তাহলে 80% থাকবে কোন কালার, রেড কালার। কথা বুঝতে পারলাম? গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেটরে হয় দুই রকমের, একটাকে বলা হয় লিনিয়ার টাইপের, আরেকটাকে বলা হয় রেডিয়াল টাইপের। লিনিয়ারটা হইতেছে সরল রৈখিক, সরল রেখা যেভাবে যায় সেইভাবে হয়। এটা কি লেফট থেকে রাইটে আসছে, তার মানে কি এরকম একটা সরল রেখার মতো। যদি উপর থেকে নিচে আসে সরল রেখা হবে না, যদি এই কর্নার থেকে এই কর্নারে আসে এটা কি সরল রেখা না, সরল রেখা। লিনিয়ার মানে হইতেছে আমার এই কালারের স্মুথ কম্বিনেশন, যেটা বলতেছি এটা হবে সরল রৈখিক ভাবে। আর যখন আমি বলবো যে আমার গ্রেডিয়েন্ট টাইপ রেডিয়াল, তখন কি হবে, এটা বৃত্তাকার হয়ে যাবে। বুঝতে পারলাম কি কথাটা? তাহলে আমার গ্রেডিয়েন্টের টাইপ কি হবে, টাইপটা আমি উপর থেকে সিলেক্ট করতে, যেটা সরল রৈখিক নাকি বৃত্তাকার কিভাবে চাই। যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি ইউজ করতেছি কালার স্টপ। যেইভাবে আমি উপরের এই গ্রেডিয়েন্ট স্লাইডারের পজিশনটাকে চেঞ্জ করলাম, সেম ভাবে আমরা চাইলে এইগুলোকেও মুভ করতে পারি। কালার স্টপ গুলোকেও আমরা যদি চাই তাহলে নিজেরা কন্ট্রোল করতে পারি। দেখেন লোকেশন চেঞ্জ হয়ে যাইতেছে। আমরা চাইলে লিখিত ভাবেও করতে পারি অথবা ম্যানুয়ালি সরানোর মাধ্যমেও করতে পারি। যদি আমার প্রয়োজন হয় যে মাঝখানে আমি আরো নতুন স্লাইডার নিয়ে আসবো, যে আমি 2 কালার না আমি 5 কালারের গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, তাহলে অন্য কালার গুলাকে কিভাবে এখানে শো করব? আমার তো কোনো কালার স্টপ নাই, কালার স্টপ নিয়ে আসা লাগবে না। এর জন্য আমি যেইখানে নিয়ে আসতে চাই সেইখানে ক্লিক করব। এই যে দেখেন এরোর পাশে প্লাস সাইন চলে আসছে, যখন প্লাস সাইন আসবে তখন ক্লিক করলে আমার কালার স্টপ তৈরি হবে। কিভাবে তৈরি হইতেছে, এই যে গ্রেডিয়েন্টটা ছিল এই পজিশনে তার যে কালারটা আছে সেম কালারটা নিয়ে তার ডিফল্ট কালার হিসেবে তৈরি হয়েছে। এখন এটার কালার চেঞ্জ করব, সিলেক্ট করি, ধরলাম চেঞ্জ, এটার কালার চেঞ্জ করব, বুঝতে পারছি কি যে নতুন পয়েন্টগুলোকে কিভাবে নিয়ে আসবো। যদি কোনো একটা কালারকে আমি বাদ দিতে চাই, তৈরি করছে, এখন মনে হইতেছে এটার কোনো দরকার ছিল না, এটাকে ফেলে দিব, জাস্ট ধরবো, ধরার পর নিচের দিকে ড্র্যাগ করব, বাদ। বুঝতে পারলাম কি কোনখানে ব্যবহার করা হয়, ইউজ হয় কোথায়। আমরা যা কিছু যাবৎ কালার করছি সবকিছুতে ইউজ করা যায়, সবকিছুতেই করা যায়। আমি একটা বিজনেস কার্ড তৈরি করব,
আপনাদের কি বলছিলাম আমি যে কালার ইউজ করার ক্ষেত্রে আমরা সব সময় চাই কম সংখ্যক কালার ইউজ করতে। হইতে পারে না এইভাবে ইউজ, লোগোটাকে আমি মাঝখানে ইউজ করব হোয়াইট কালারে। কি ইউজ করলাম এখানে? গ্রেডিয়েন্ট না গ্রেডিয়েন্ট। আচ্ছা ভাই রেডিয়াস কিভাবে বাড়িয়েছে? হ্যাঁ আমি দেখাইতেছি এখানে। এই অংশটা কি বুঝতে পারছি তাহলে? এখন এইখান থেকে আমরা লোকেশনের ব্যাপারটা জানলাম, কিন্তু অপাসিটি কি? এমনিতে তো আমরা অপাসিটি ইউজ করছি নাকি? অন্যান্য ক্ষেত্রে আমরা যে ইউজ করছি যা কাজ ছিল এখানেও সেম কাজ। কিরকম? আমি চাই ইয়েলোর যে পোরশনটা আছে এটার অপাসিটি হবে 0। যদি 0 হয় অপাসিটি, তাহলে কি পিছনের অবজেক্ট দেখা যাওয়ার কথা না? পিছনের অবজেক্ট কি দেখতে পারবো না সেখানে? দেখি তো এর নিচের কোনো কিছু দেখা যায় কিনা। নিচ দিয়ে অবজেক্ট মুভ করতেছি, দেখা যাইতেছে না? তার মানে কি ওই অংশটা ইয়েলো যেখানে ছিল সেই অংশটা অপাসিটি, ইয়েলোটার অপাসিটি নাম করছি না কোনটা? আচ্ছা আচ্ছা, এটার অপাসিটি 0 করা আছে। যদি আমি এটাকে 50% করি বা 40% করি তাহলে কি হবে? দেখা যাবে কিন্তু 50% কম দেখা যাবে, ক্লিয়ার 50% হবে না। বুঝতে পারছি কি অপাসিটির কাজ? লিনিয়ার, এটা আছে কি হরিজন্টাল, তাই না? এটাকে ভার্টিক্যাল করতে চাই, মানে এই গ্রেডিয়েন্টে কি লেফট থেকে রাইটে আসছে না? আমি চাই উপর থেকে নিচে আসবে বা নিচ থেকে উপরে যাবে। এই যে দেখেন এখানে রোটেটের সাইন দেওয়া আছে, আমি এখানে বললাম 90 ডিগ্রি, রোটেট হয়ে গেছে। আমি চাইতেছি এটা অ্যাঙ্গেলে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, বললাম 45 ডিগ্রি, কোনাকুনি হয়ে গেছে। তার মানে কি আমি এই গ্রেডিয়েন্টের এই কালারকেও চাইলে কম বেশি অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারবো, বা মানে ডান থেকে বামে বা বাম থেকে ডানে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এই অ্যাঙ্গেলের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছি। যদি আমি চাই যে না আমি এখানে না, আমি ভিজুয়ালি করতে চাই, দেখে দেখে তারপর করব, তাহলে কি গ্রেডিয়েন্টের একটা আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করলাম, এবার যে দিক থেকে যে দিকে নিব সেই দিকে তৈরি হইতেছে। সাথে সাথে কিন্তু অ্যাঙ্গেলটা দেখা যায় যে আমি যে ঘুরালাম এটা কত ডিগ্রিতে ছিল। যদি সোজা নিতে চাই স্ট্রেট নিয়ে আসতে হবে। নরমালি যখন আমরা অ্যাপ্লাই করি তখন এই অবস্থায় তৈরি হয়, এই কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্ট পর্যন্ত। কিন্তু আমি চাই রেডটা এই গাঢ়ত্বটাকে একটু কম নিতে, তাহলে কি উপর থেকে শুরু করলাম, তাহলে আমার গ্রেডিয়েন্ট শুরু হবে উপর থেকে, আসছে এই পর্যন্ত, এর ভিতরে সে সবগুলা কালারকে নিয়ে আসবে। তাহলে আমার এখানে দেখেন রেডটা প্রায় অ্যাবসেন্স। আমরা চাইলে বাইরেও নিয়ে আসতে পারি। বুঝতে পারছি কি কথা? যখন সার্কেল ইউজ করছিলাম লিনিয়ার, এই ছিল রেডিয়াল, তখন আমাদের এই কাজটা হয়েছে। এই যে সার্কেল, আমি এটাকে ধরে আবার সরাই, যে রেডিয়াসটাকে বড় ছোট করতে পারতেছি। এটার কিছু সীমাবদ্ধতাও আছে। বৃত্তের ভিতর, রেক্টেঙ্গেলের ভিতর এইখানে কাজ করতেছে, বাসায় গিয়ে ট্রাই করবেন। এই ধরনের একটা শেপ,
এর ভিতর দিয়ে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই এরকম। দুই পাশে সেম কালার আছে, মাঝখান দিয়ে আমার ভিন্ন আরেকটা কালার আছে। একটা লাইনের মতো আছে। এই অংশটার ভিতর দিয়ে আমি সেম ইফেক্ট চাই, যে আমি চাই এই যে হলুদ লাইনটা আছে এই লাইনটা কি হবে, এইভাবে যাবে। বুঝতে পারলাম? গ্রেডিয়েন্টের যখন আপনি নরমাল ইউজ করতে পারতেছেন তখন এটা একটু ট্রাই করবেন যে এটা কিভাবে বানানো যায়। আর যদি কেউ বানাইতে পারেন তাহলে যা খাইতে চাইবেন সেদিন সব খাওয়াই দিন। এটার জন্য অন্য আরেকটা টুলস ইউজ করবো, এই ধরনের কাজ হয় না। এটার জন্য আমরা নতুন কোন টুলস দেখব যদি সময় থাকে। খুব বেশি ইম্পর্টেন্ট না, মানে ইউজেসটা অনেক বেশি লাগবে এরকম না, যদি সময় থাকে তাহলে দেখব। মেশ গ্রেডিয়েন্ট নিয়ে আর কোনো কিছু আছে ইউজ করতে পারবেন না? তবে মাল্টিপল কালার কিন্তু কম ইউজ হয়, ম্যাক্সিমাম সময় হয় দুই কালারের মধ্যে গ্রেডিয়েন্ট, এবং অবশ্যই ব্র্যান্ড কালার রিলেটেড কালার হবে। এখন কোন একজনের বিজনেস নেম হইতেছে রেইনবো, সেখানে কিন্তু রেইনবোর সবগুলা কালার আসবে, এটাই স্বাভাবিক। মানে তার লোগোটা করার ক্ষেত্রে হয়তো বা যদি নামের দিক থেকে আসা হয় তাহলে ওই রকম ভাবে ইউজ করার কথা। ব্লেন্ড, এটা নাম হইতেছে ব্লেন্ড। আইকন দেখে কি মনে হইতেছে দেখেন তো? একটা সার্কেল আছে না, সবগুলা শেপ একসাথে, তাই না? একটা রেক্টেঙ্গেল আছে আর একটা সার্কেল আছে, আর মাঝখানে যেটা আছে এটা না রেক্টেঙ্গেল না সার্কেল, এটা হইতেছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এরকম একটা শেপ আছে। এটা মূলত কাজ করে এইভাবে যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে সে ট্রান্সফর্ম করে। মানে আমি দুইটা অবজেক্ট তৈরি করলাম, একটা সার্কেল একটা রেক্টেঙ্গেল। এর মাঝখানের অবজেক্ট গুলো হবে এরকম যে আমি যদি রেক্টেঙ্গেল থেকে সার্কেলে কনভার্ট করি তাহলে মাঝখানে তার কি কি কাজ করতে হয়েছে। বানর থেকে মানুষ, তাহলে এর একটা স্টেপ আছে না, একবারে তো হাত পা সব আসে, আগে এরকম মাটিতে চার পা ছিল, তারপরে একটু উঠে দাঁড়াইছে, এইভাবে। এখানকার ব্যাপারটা সিমিলার টাইপসের। কিরকম? এটাকে বাদ দেই, এটার একটা কালার দেই, কালারফুল জিনিসপত্র দেখতে ভালো লাগে। কাজ হবে এইভাবে, দুইটাকে সিলেক্ট করলাম, করার পর আসলাম এইখানে, ক্লিক করছি, জাস্ট স্মুথ ভাবে কালারটা মিশে গেছে না? কালারটা এইখান থেকে এই পর্যন্ত আসছে, এইখানে আসার পর কি হয়েছে, কভার করছে কিন্তু সার্কেলের যতটুকু অংশ ততটুকুই। ডাবল ক্লিক করলাম এর উপর, আসলে এর অপশন, ব্লেন্ডের অপশন। এইখানে কি বলা আছে, স্মুথ কালার, এই কারণে আমরা এই স্মুথটাকে পাইছি এখানে। যদি এখানে বলি স্পেসিফাইড স্টেপস, বললাম 5 স্টেপস প্রিভিউ, তাহলে আমরা ভিতরে দেখতে পারতেছি 5টা স্টেপ, 1টা 2টা 3টা 4টা 5টা। এটা ছিল আগের অবজেক্ট, এটা ছিল আগের অবজেক্ট, মাঝখানে সে 5টা স্টেপ কমপ্লিট করছে। যখন স্মুথ কালার বলছি তখন এই জিনিসগুলো ছিল একটার সাথে আরেকটা খুব কাছাকাছি, যে কারণে আমরা এই স্টেপগুলোকে বা তার রূপান্তরটাকে বুঝতে পারিনি।
কথা কি বোঝা যায়? যদি বলি স্পেসিফাইড ডিস্টেন্স, তাহলে সে আবার মাঝখানের স্টেপস কে চিন্তা করবে না, সে চিন্তা করবে যে একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু রাখবে। এরকম বললাম 30, সেই হিসাব অনুযায়ী সে মাঝখানে একটাকে নিয়ে আসতে পারে। যদি বলি যে মাঝখানে থাকবে 5.8, ওই ডিস্টেন্স অনুযায়ী সে দুইটাকে রাখতে পারে, মানে এইভাবে সে যতগুলোকে রাখতে পারে তার মাঝখানে রাখবে। এখন কথা যে এইগুলো দিয়ে আসলে কি করব? অপশনের ভিতর আর কিছু না, শুধু এই ওরিয়েন্টেশনটা আছে, ওরিয়েন্টেশনটা বুঝতেছি না এখন। আমি দেখলাম যে স্মুথ ভাবে আমরা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে যাইতে পারি, সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্টের মতো দেখা গেছে। সেকেন্ড যেটা ছিল যে আমরা স্টেপস এর মাধ্যমে নিয়ে আসতে পারি, থার্ড যেটা ছিল যে আমরা ডিসটেন্সের মাধ্যমে নিয়ে আসতে পারি। এখন কথা হলো এই নিয়ে এসে আমি করব কি, কোন কাজে ব্যবহার করব বলতে পারি না, তাই না? আউটলাইন করে ফেললাম, এর কালার ইউজ করলাম, ব্ল্যাকই করি, ড্র্যাগ করলাম, কপি আরেকটা, সেন্ড টু ব্যাক, ব্যাকে পাঠিয়ে দিলাম, কালার ইউজ করলাম হোয়াইট, দুইটাকে ধরলাম, ব্লেন্ড, এইখান থেকে এই পর্যন্ত স্টেপস, স্পেসিফাইড স্টেপস এইখানে বললাম 50। টেক্সটটা কি 3D হয়ে গেছে না? তাহলে কি ইউজ করা যাবে, একটা ক্ষেত্র পাইলাম। বিভিন্ন ভাবে করা যাইতে পারে, এখন কে কিভাবে করলো এটা অন্য ভাবেও করা যাবে, এরকম না যে এইখান থেকেই করতে হবে। বুঝলাম যে হ্যাঁ এইভাবে ইউজ করা যাবে, আইকন হোক বা যেখানে হোক আমরা করতে পারবো। পেন টুল, স্ট্রোকের কালারটাকে চেঞ্জ করি, এই স্ট্রোকের কালারটাকেও চেঞ্জ করলাম, দুইটাকে ধরি, এইখানে একটা ক্লিক করলাম। আমি যদি ডিরেক্ট স্টেপসে চাই বা অপশন চাই তাহলে অল্টার ধরে পরে ক্লিকটাতে করব, ক্লিক করে নাই, তখন আসলাম স্পেসিফাইড স্টেপসে, বললাম 35। কি আবার আচ্ছা, কোনখানে আছে এগুলা, কোথায় ইউজ করা হয়? ব্রুশিওরের ব্যাকগ্রাউন্ডে দেখবেন এরকম কিছু অবজেক্ট নিচে এলোমেলো করে দিয়ে দিছে, করতে পারবেন না আপনি, কারণ এইখানে একটা একটা করে পাত করা অনেক সময়ের ব্যাপার। যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, দেখেন ব্যাপারটা আরো কমপ্লেক্স হয়ে গেল। এখন আপনি এখানে ধরতেই পারবেন না আসলে শুরু কোনখান থেকে ছিল। ইউজ করা হয় টাকার ভিতরে, 50 টাকার নোট বর্ডারের দিকে দেখবেন যে পাশে 50 লেখা আছে, তারপরে এই ধরনের একটা শেপ আছে সিকিউরিটির জন্য। সেম শেপটা আমি আরেকবার তৈরি করতে পারবো না, 19-20 হবে। আমি একটু আগে তৈরি করছি, আবার যদি আমি এই সেম জিনিস তৈরি করতে চাই 19-20 হবে। আপনি করলে আরো 19-20 হবে নাকি? তার মানে সিকিউরিটির জন্য ইউজ হয়, সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ড ইউজ হয়। কিভাবে? শেপটা একটু অন্যরকম থাকে। ধরুন এটাকে যদি আমরা ইউজ করতে চাই, রোটেট, কন্ট্রোল ডি,
এটা একটু চেঞ্জ করে ফেলি, স্ট্রোকটাকে একটু লাইট করি, তাহলে মাঝখানে গুলোকে আমরা সুতা সুতার মতো দেখতে পারবো। সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ড ধরলাম এতটুকু অংশ, এটাকে একটা গ্রুপ করি, ব্যাকগ্রাউন্ডের এই অংশ Ctrl+7 মাস্কিং, এটা ব্যাকগ্রাউন্ড। আমি আর কোনো দিনও বানাইতে পারবো না, তাহলে কি সিকিউরিটির জন্য আমরা ইউজ করতে পারি। একটা ছোট সার্কেল, একটা বড় সার্কেল। ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করতে পারবো, এটাকে এখন রিপিট করব, নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করব, হবে না? এরকম না যে একবার তৈরি করলাম আর এটা সেম আমার আজীবন রাখা লাগবে। আমি তৈরি করার পর এগুলাকে অবস্থান চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, যা খুশি তাই এখানে আমি করতে পারবো। নিয়ে আসলাম, ডিসটেন্স বাড়তেছে, কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতেছি, চেঞ্জ হয়ে গেছে। অপশনের ভিতর ঢুকে আমরা দেখছি যেটাকে আমরা সংখ্যাও যদি পরিবর্তন করতে চাই করতে পারবো। এই অংশগুলো আছে কোথা থেকে? অবজেক্ট ব্লেন্ড। এইখানে কোন একটা অবজেক্টকে তৈরি করার পর আমি চাইতেছি যে এটাকে রিলিজ করে দেব, মানে এই যে একটাকে ধরলেই সম্পূর্ণ তৈরি হইতেছে, সম্পূর্ণ ধরতে পারতেছি এরকম না, আমি মাঝখানের চেঞ্জ করতে চাই। শেপটা ঠিক আছে, কালারটাকে আমি এক একটাতে এক এক রকম দিব। আমি মাঝখানেরটার কালার এই কালার চাই না, আমি চাই ইয়েলো, না এটা রেড হবে, আমার মন চাইছে। সমস্যা আছে আপনার? কিভাবে ধরবো? ধরতে পারতেছে না। এটার জন্য অবজেক্ট ব্লেন্ড রিলিজ, যখন রিলিজ করব নাই, ব্লেন্ড থেকে বের হয়ে গেছি। অবজেক্ট ব্লেন্ড এক্সপান্ড, সবগুলা আলাদা আলাদা হয়ে গেছে গ্রুপ অবস্থায়। আনগ্রুপ সবগুলাকে আমি আলাদাভাবে ধরতে পারতেছি। এখন চাইলে কালার চেঞ্জ করতে পারবো। ব্লেন্ড ব্লেন্ড অপশন, যেটাতে আমরা এতক্ষণ যাবত যাইতেছিলাম ডাবল ক্লিক করার মাধ্যমে। ব্লেন্ড রিভার্স স্পাইন, রিভার্স ফ্রন্ট টু ব্যাক। রিভার্স স্পাইন কি হয় একটু তার আগে আমরা দেখে আসি। বড়টা নিচের দিকে, ছোটটা উপরের দিকে, তাই না? এটাকে ঘুরাই ফেলবে রিভার্স স্পাইন। স্পাইন বলতে বোঝাইতেছে, স্পাইন কি? মেরুদণ্ড। এই যে আমার শেপটা আছে, এটার মেরুদণ্ড হইতেছে মাঝখানের এই লাইনটা, এটা হইতেছে তার স্পাইন। তো রিভার্স করবো আমি এটাকে, তার মানে কি মাথা পায়ের দিকে, পা মাথার দিকে। অবজেক্ট ব্লেন্ড রিভার্স স্পাইন, উল্টা হয়ে গেছে না? ব্লেন্ড রিভার্স ফ্রন্ট টু ব্যাক। ফ্রন্ট টু ব্যাক বোঝার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। আমি সংখ্যাটাকে একটু বাড়াই দিই। দেখেন তো কোন অংশটা উপরে আছে? উপরে কি এটা নাকি এটা? এটা উপরে, মানে যদি আমি অবজেক্ট গুলোকে একটার উপর আরেকটাকে বসাই, তারপরে আমি দেখতেছি যে এই অবজেক্টের উপরে এটা পড়ছে, তার মানে কি আগের গুলো ক্রমান্বয়ে নিচে আছে। এটাতে আমি যদি চাই যে এই অবজেক্টটা নিচে নেব, নিচে নিতে পারবো। কিভাবে? অবজেক্ট বা ব্লেন্ড রিভার্স ফ্রন্ট টু ব্যাক, তার মানে কি যেটা ফ্রন্টে ছিল এটা যাবে ব্যাকে, যেটা ব্যাকে ছিল এটা আসবে ফ্রন্টে। চেঞ্জ হয়ে গেছে। আরেকটা অপশন আছে, এটা অনেক মজার। ব্লেন্ড রিপ্লেস স্পাইন, মানে এটা আপনি চাইলে সার্জারি করতে পারবেন যে স্পাইন পরিবর্তন করব। আমি নতুন আরেকটা মেরুদণ্ড বানাই।
দুইটাকে একসাথে ধরলাম, অবজেক্ট ল্যান্ড রিভার্স স্পাইন, সেগুলো এখন নতুন ভাবে আসছে। এখন এইটাকেও যদি আমি রোটেট করি, আরেকটা ব্যাকগ্রাউন্ড, মজার না টুলসটা? এই এর বাইরে কিছু নাই, এইগুলা ইউজ করে বিভিন্ন জন বিভিন্ন ধরনের শেপ বানাইতেছে। বুঝতে পারছি কি? অ্যালাইন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। টেক্সটের অ্যালাইন আমরা দেখছি যে লেফট অ্যালাইন থাকে, সেন্টার অ্যালাইন থাকে, জাস্টিফাইড থাকে, রাইট অ্যালাইন থাকে, তাই না? এখন আমার অবজেক্ট আছে কিছু, অবজেক্ট বলতে আমার কিছু রেক্টেঙ্গেল আছে, কিছু সার্কেল আছে, এইগুলোর ভিতর আমি অ্যালাইনমেন্ট ইউজ করতে চাই। কিভাবে ইউজ করব? কোনো একটা কাজের সৌন্দর্য যদি বলি, তাহলে এটার মোর দ্যান 50% ডিপেন্ড করে তার অ্যালাইনমেন্টের উপরে। যদি গ্রাফিক্সের বেসিক কিছু কথা বলি, যে যেগুলো আমার খেয়াল রাখতে হবে বা মেনটেন করতে হবে, তার ভিতরে একটা হচ্ছে অ্যালাইনমেন্ট। প্রত্যেকটা কাজে অ্যালাইনমেন্ট আমার ঠিক রাখতে হয়। কালার কম্বিনেশন একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে আমরা যা ইউজ করার তা তো করব। তো এই অ্যালাইনমেন্টটা আসলে কিভাবে করা হয়? অ্যালাইন টুল কি আমরা দেখছি এই পর্যন্ত? দেখি নাই অ্যালাইন টুল? দেখেন আপনারা অলস অলস সারাক্ষণ এই টুলগুলো নিয়ে কাজ করেন, পাশের টুলটা দেখেন নাই। মানে ঢাকার লোকজন যেরকম আর কি, যে ইউনিটে থাকে সেই ইউনিটেরই খোঁজ খবর রাখে, পাশের ইউনিটে কে থাকলো, মারা গেল না জীবিত থাকলো না বিয়ে হইলো, খোঁজ খবর রাখে না। তো আপনি ট্রান্সফর্ম নিয়ে সারাদিন কাজ করতেছেন, অবজেক্ট ছোট করতেছেন, বড় করতেছেন, তার পাশের বাড়িতে অ্যালাইন আছে, দেখেন নাই কখন? আমার এখানে আলাদা, আপনাদের এখানে আলাদা না, একসাথে আছে। এই যে এখানে থাকে, এটার অবস্থান এরকম। ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, তার সাথে থাকে অ্যালাইন। আইকন রিড করা শিখতে হবে, তাই না? দেখেন তো এখান থেকে কি মনে হয় আপনার? মিরাজ ভাই আপনি বলেন, এটার মানে কি হইতে পারে? বা এইখানে আইকন থেকে কি, আইকনে কি কি দেখতেছেন আপনি? লেফট সাইডে অ্যালাইনমেন্ট হবে হরিজন্টালি বা লেফট সাইডে? লেফট সাইডে অ্যালাইন হবে, তাই না? একটা রেক্টেঙ্গেল, আরেকটা রেক্টেঙ্গেল, আরেকটা রেক্টেঙ্গেল, এক একটা এক এক মাপের। আমি চাইতেছি সবগুলা রেক্টেঙ্গেল বাম পাশে বা লেফট সাইডে একই লাইনে থাকবে, একই অ্যালাইনে থাকবে, এটা হইতেছে আমার চাওয়া। তাহলে কি সবগুলাকে আমি ধরলাম, ধরার পর যদি এই পাশে ক্লিক করি, তাহলে কি লেফট সাইডে একটা লাইন দেওয়া আছে, তার মানে কি অ্যালাইনমেন্ট হইতেছে লেফট সাইডে। এবং আমরা যদি এই দুইটা রেক্টেঙ্গেল কেও দেখি, তাদের সাইজ ভিন্ন ভিন্ন, কিন্তু বাম পাশে দুইটাই কিন্তু একই লাইন আছে। ডান পাশে ছোট বড় বুঝতেছি, কিন্তু বাম পাশে কি ছোট বড় বুঝতেছি? তার মানে কি এরা লাইন লেফট সাইডে। ক্লিক করলাম, লেফট সাইডে চলে আসছে। পাশেরটা কি আছে? দুইটা রেক্টেঙ্গেল আছে মাঝামাঝি বসানো, তার মানে কি এটা সেন্টার অ্যালাইন, সেন্টার। এই পাশেরটা কি হবে? রাইট। বুঝতে পারলাম কি? তাহলে এই যে তিনটা কাজ করলাম, এই তিনটা কাজ কি হরিজন্টালি হয়েছে না? সবগুলাই সবগুলাই কি হরিজন্টালি কাজ করছে না? তিনটা রেক্টেঙ্গেল ধরলাম, ভার্টিক্যাল অ্যালাইন টপ, আইকন থেকেও তাই বুঝতেছি, টপের দিকে আমার অ্যালাইন হবে। ক্লিক করলাম, সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, বটম। এখানে তিনটা রেক্টেঙ্গেল নিছি, যদি মাঝখানে অন্য অবজেক্ট থাকতো হইতো না? আমার একটা রেক্টেঙ্গেল আছে, একটা সার্কেল আছে, করা যাবে না?
করা যাবে, একই কথা। ছয়টাকে বুঝতে পারছি? যদি বুঝা থাকি তাহলে নিচের দিকে আসতে হবে, এইখানে। এর জন্য আমরা নতুন আরেকটা জিনিস এইটাকে নিই। একটা অবজেক্টকে কয়েকটা কপি করছি। কপি করার পর আমার দরকার হলো যে প্রত্যেকটার মাঝখানে আমি সমপরিমাণ গ্যাপ চাই। প্রত্যেকটার মাঝে আমি সমান সমান গ্যাপ চাই। কিভাবে করব? সবগুলোকে ধরলাম, ধরার পর আমি ক্লিক করলাম এইখানে। এটার নাম কি ছিল? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড টপ। ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড টপ মানে টপ সাইড থেকে সে কাউন্টে নিয়ে আসছে। আচ্ছা, বুঝলাম তো যে এটাতে আমার সমপরিমাণ গ্যাপ এনশিওর করা হয়েছে নাকি? ইউজ করলাম এটা, এইখানে ইউজ করলাম এটা। তিনটার রেজাল্টে কোনো পার্থক্য আছে? আমি ইউজ করছি তিনটা টুলস নাকি? তিনটা ইউজ করছি না? তিনটার মধ্যে কোনো পার্থক্য পাইতেছি না রেজাল্টে। তাহলে তিনটা টুলস এর কি দরকার ছিল? তাতে আপনি সুবিধা কি পাইলেন? রেজাল্ট তো একই আসলো। বা এগুলাকে আপনি আলাদাভাবে কখন ইউজ করবেন? যদি এইরকম হয়, একটা বড় একটা ছোট, এটাকে আরেকটু রাখি। এখন দেখেন তিনটার ইউজ তিন রকম। প্রথমটাতে আসলাম, এটা কি করবে? এই পোরশনটাকে সে হিসাব করবে। ওভারল্যাপ হয়ে গেছে, সমপরিমাণ স্পেস নাই নাই নাই, কিন্তু অ্যারেঞ্জমেন্টও এক একটাতে এক এক রকম, ঠিক না? যে কাজটা করা হয়েছে মূলত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বকে কাউন্ট করা হয়েছে। এক নাম্বারটা এতটুকু পাইলাম। সেকেন্ড যেটা আছে, এইখান থেকে কাউন্ট করা হয়েছে। দেখেন তো নতুনটা এখানে শুরু হয়েছে না? সমপরিমাণ ডিসটেন্স কি কভার করছে? আসলাম এইখানে, দেখেন তো সমান কিনা। তার মানে কি প্রত্যেকটা টপ থেকে টপের ডিসটেন্সটাকে সে কাউন্ট করছে, তাতে আমার অবজেক্টের মাঝখানে সমপরিমাণ গ্যাপ থাকলো কি না থাকলো এটা সে তার আমলে নাই। বুঝতে পারছি কথাটা? তাহলে যদি কখনো এরকম দরকার হয় কোন একটা শেপের আমার টপটা নিয়ে কাজ করতে হইতেছে, তাহলে আমি কি করব? এই টুলটাকে ইউজ করতে পারি। রেয়ার ইউজ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমাদের লাগে যে মাঝখানের ডিসটেন্সটাকে সমান করার প্রয়োজন হয়, টপ নিয়ে বা বটম নিয়ে কাজ করার প্রয়োজন খুব একটা হয় না। যদি হয় তাহলে আমরা করতে পারবো। এই সেম কাজটা হয়েছে, আমরা যেভাবে এটাকে চেক করলাম, যদি এটা সেন্টার থেকে সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব কাউন্ট করি, তাহলে দেখবো যে বাকি এই ডিস্ট্রিবিউশনটা ওই সেন্টার থেকে সেন্টারে হয়েছে। পরের যেটা আছে এটার ক্ষেত্রে কি বটমের যে লাইনটা আছে এই বটম থেকে আরেকটার বটমের দূরত্বটাকে হিসাব করা হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার প্রয়োজন হবে যেটা বেশি, সেটা হচ্ছে আমার সমপরিমাণ গ্যাপ তৈরি করার দরকার হবে। ইউজেস কোনখানে? একটা লিফলেট তৈরি করতেছেন, একটা ফ্লায়ার তৈরি করতেছেন, লেখা আছে যে আমাদের বৈশিষ্ট্য কোচিং সেন্টারের, আমাদের বৈশিষ্ট্য আমাদের এখানে ভালো মেন্টর আছে, আমরা ভিডিও ক্লাস দেই, আমরা আউটসোর্সিং এর ব্যবস্থা করে দেই, এরকম একটা পয়েন্ট আছে। সবগুলোর পাশে টিক সাইন দেওয়া আছে, সিম্বল। মাঝখানে সমপরিমাণ গ্যাপ লাগবে না, এই গ্যাপটা আমরা এখান থেকে তৈরি করতে পারি।
টেক্সট কি আমরা যে টুয়াটা সিলেক্ট করলে তো অবজেক্ট হচ্ছে ওর মধ্যে থেকে না কিসের ভিতরে বুঝুন? টেক্সট আমরা যে টেক্সট অ্যাড করা ওটা মানে ক্লিক করলে সিলেকশন করতে হ্যাঁ কাজ করবে। যদি আলাদা আলাদা টেক্সট এরিয়া হয়, আলাদা আলাদা টেক্সট এরিয়ার কথা বলতেছেন না নাকি? না বলতে টুয়াটা একটা যদি নেই মানে টুয়াটা একটা টেক্সট এরিয়া হ্যাঁ সিলেকশন করতে সিলেক্ট করলে টুয়াটা একটা এরিয়া হয়ে যায় ওইখানেও তো এটা কিভাবে ওইখানে আপনার অ্যালাইনমেন্টের কি দরকার হবে? যে আপনি যে এক্সাম্পলটা দিলেন যে আমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওইটা টেক্সটটা থাকবে একটা টেক্সট এরিয়ার ভিতরে, আর পাশে আমি একটু গ্যাপ তৈরি করব এই আইকনগুলোকে ইউজ করার জন্য, যে টিক সাইনের কথা বললাম এটাকে ইউজ করার জন্য। এটা একটা ওয়ে হইতে পারে। আবার এটাকে অন্যভাবে ম্যানেজ করা যায়, অন্যভাবে ম্যানেজ করা যায়, কিন্তু আমরা এখন ওইটা জানি না যে আর কিভাবে ম্যানেজ করা যায়। যখন ইলাস্ট্রেটরে আমরা ক্যালেন্ডার বানাবো তখন আমরা ওইটাকেও জানি যে ওইটা দিয়ে আমরা ম্যানেজ করতে পারি। এটাকে বলা হয় ট্যাব। তাহলে এই তিনটা কি, যেই কাজটা আমরা এইভাবে করলাম, যদি আমাদের লেফট থেকে রাইটে বা রাইট থেকে লেফটে দরকার হয় তখন আমরা এটাকে ইউজ করবো, একই কাজ। বুঝতে পারলাম কি অ্যালাইন? থিওরি অফ লোগো ডিজাইন আজকে না, কনসেপ্ট অফ ব্যানার ডিজাইন আজকে, ইফেক্টস প্যাটার্ন টেক্সচার। একটা হ্যাঁ দুইটা করতে হবে একটা হচ্ছে কি আমাদের এই ব্যাপারে যেমন আমরা সবগুলা ইয়াতে যে সবগুলো কি সেম সাইজ করা কোনো ইয়ে আছে মানে কোনো টুলতে আমরা জানি যে সার্কেল কয়েকটা করলাম সবকটা সার্কেল সেম সাইজ হবে অ্যালাইনের মতো করে। হ্যাঁ কন্ট্রোল ডি ট্রান্সফর্ম এগেইন ইউজ করবেন। যেমন এই একটা তৈরি করলাম, সবগুলা সমান সমান আছে, মাঝখানে গ্যাপও সমান আছে, কিন্তু আবার এর সাথে মিলে নাই, তাই না? কি করলাম, এটাকে ধরে এই টেক্সটের সেন্টারে ফেললাম। এবার টোটালটাকে ধরি, ধরার পর ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল। সার্কেল ডিজাইন আলাদা ডিজাইন করি, হ্যাঁ যেভাবে খুশি সেইভাবে করেন। আমি এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে দেখাইছি, তাই না? আপনি যদি অন্য কোনো কিছু ডিজাইন করেন, এখানে রেক্টেঙ্গেল না অন্য কোনো কিছু হয়, তাহলে এটাই এইভাবে আসবে। আইটেম হয়ে যায় আমরা ধরেন এই একটা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা সার্কেল বসাবো এরকম কি কোনো আছে যে 60 টপ থেকে 60% ডিসটেন্স জুড়ে বসতে হবে টপ থেকে 60% পার্সেন্টেজ ওয়াইজ পাবেন না, এটা পাবেন আপনি মানে ফিক্স ভ্যালুতে। যেমন আপনি দিলেন এরকম যে আমার জানা আছে এটা যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এরকম একটা রেক্টেঙ্গেল। এখন এইখানে আমার আরেকটা রেক্টেঙ্গেল আছে, আপনি চান যে এটা 60% দূরে গিয়ে বসবে এইখান থেকে, তাহলে আপনার কাউন্ট করতে হবে যে এটা কতটুকু। যদি 60% হয় তাহলে কতটুকু এরিয়া পর্যন্ত আসার কথা। 1 ইঞ্চি হলে যাবে 0.6 ইঞ্চ, 2 ইঞ্চি হলে 1.2 ইঞ্চ। তাহলে এইখান থেকে আপনি এখন ট্রান্সফর্ম করবেন 1.2 তে, 1.2 60% এর ব্যাপারটা কেন আসলো আগে আমার এটা বলেন, কেন আপনার 60% দরকার? না যে ভাই লো এই ট্রাইপড গুলো ডিজাইনের সময় যে এখন দেখে মনে হচ্ছে যে ওটা বক্সের এরকম জায়গায় লোগোটা আছে, কেন আছে? আসলে এরকম জায়গায় আছে, ভালো একটা জায়গায় আসছেন, মানে কিছু জিনিস জানানোর ওয়ে আছে এখানে। আপনি যে ধরতে পারছেন এটা 60% এর মতো জায়গা আছে, এটাই অনেক কিছু। আসলে সত্যিকার অর্থে এটা 60% এর মতো জায়গায় আছে। গোল্ডেন রেশিও কেউ নাম শুনছেন? দেখাইতে পারবো না এখানে, বা দেখাইলে আসলে কোনো বেনিফিট আসবে না, মাথার উপর দিয়ে যাবে। একটা লেভেল করে কিওয়ার্ডটা বলে রাখলাম গোল্ডেন রেশিও। যখন নিজেকে এক্সপার্ট মনে করবেন তখন জানবেন। গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন। আরেকটা আছে, এটাকে বলা হয় 3/4 রেশিও। 3/4 নাকি 1/3, নামটা ঠিক খেয়াল নেই আর কি। ফটোগ্রাফিতে রুল অফ 3 হ্যাঁ রুল অফ 3, এটাই রুল অফ 3। এটার কাজ মূলত ওই যে 60% যেটা বলছেন, এটা হইতেছে রুল অফ 3 থেকে।
আমরা যখন ছবি উঠাই, ছবি উঠানোর সময় মাঝখানে কিছু ক্রস হেয়ার থাকে না? ধরলাম এটা আমাদের ডিসপ্লে, এরকম থাকে। এরকম থাকে না? কাজ কি এগুলা? যখন ছবি উঠায় তখন ভিতর দিয়ে দেখি মানে এটার কি দরকার ছিল, বরং আমি আপনার ছবিটা ক্লিয়ারলি দেখতাম, এরকম দাগ টুক থাকতো না, এটাই ভালো ছিল নাকি? কাজ কি এটা? যারা ক্যামেরা ইউজ করে এটা কি কি করলাম এটা দিয়ে? ছবি উঠানো কোনো খেয়াল করছেন? এটা এরকম থাকে মাঝখানে ক্রস হেয়ার বলে, মাঝখানেও থাকে আরেকটা প্লাস সাইন থাকে। এটার কাজ হইতেছে এরকম যে যেই অংশটাকে আমরা ফোকাস করতে চাই সেই অংশটার ক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলোকে ব্যবহার করি। যেমন আমি যদি আপনার ফেসটাকে হাইলাইট করতে চাই তাহলে আমার উচিত হবে এই পয়েন্টগুলোকে সেখানে কাজে লাগানো। লেফট থেকে বাদ দিলাম কেন? লেফট কর্নার এইখান থেকে যদি 60% আসি, এরকম একটা জায়গায় আসবে। যদি নিচ থেকে উপরের দিকে 60% যাই, এরকম একটা জায়গায় যাবে। যদি উপর থেকে নিচের দিকে 60% আসি, এরকম একটা জায়গায় যাবে। যদি রাইট থেকে আসি তাহলে যাবে এরকম একটা জায়গায়। এই যে পয়েন্টগুলো আছে, যে ছেদবিন্দুগুলো আছে, এইগুলাকে আমরা ব্যবহার করি আমাদের ডিজাইনের যে অংশটাকে ফোকাস করতে চাই। যদি কোন একটা ডিজাইনের আপনি যেই পার্টটাকে হাইলাইট করবেন সেই পার্টটাকে এখানে রাখেন তাহলে অটোমেটিক্যালি এটা আপনার চোখে যাবে ভালোভাবে। মানে এটা হইতেছে যে আমরা দেখি এইভাবে, আসলে মানুষের চোখ যেভাবে দেখে সেই অনুযায়ী যদি এই সমস্ত পয়েন্টে কোনো কিছু রাখা হয় তাহলে সেই জায়গাগুলোতে হাইলাইট হয় বেশি। এবং এই কারণেই উনি ওই 60%-এর মতো জায়গায় লোগোকে দেখতে পারছে, বা যে অংশটাকে মানে কোন একটা টাইটেলকে ওই সমস্ত জায়গায় ইউজ করা হয়। আমরা আমাদের কাছে এটাই আসলে ট্রাই করব। এখন আমরা কপি পেস্ট করতেছি, যখন নিজেরা করব তখন ডেফিনেটলি আমাদের এই পয়েন্টগুলোকেই ব্যবহার করতে হবে। এখন যখন কপি পেস্ট করতেছি তখন আগের ডিজাইনার সে যদি এটা না জানে তাহলে তো সে ইচ্ছা মতো ইউজ করছে, তার সাথে মিলাইতে পারবো না। ভালো লাগছে মুনিম ভাই? থ্যাংক ইউ। ইফেক্টস, গোল্ডেন রেশিওটা দেখবেন কোর্স কমপ্লিট হওয়ার আরো 2 মাস পরে। মানে এরকম কোন জায়গা নাই যেখানে ম্যাথমেটিক্স নাই। ফিবোনাক্কি নাম্বার পড়ছি না আমরা, এটি হইতেছে গোল্ডেন রেশিও। এই নাম্বারটাকে এই সিরিজটাকে কাজে লাগানো হয়েছে। যে গ্রিডটার কথা বলতেছেন ওইটাই গোল্ডেন রেশিও। বুঝবেন না এখন, আর একটু বড় হওয়া লাগবে আর কি। আচ্ছা, ইফেক্টস। এই যাবৎকালের যে ডিজাইনগুলো আপনারা করছেন আমি কিন্তু এরকম ভাবে দেই না যে কোনটাতে ইফেক্ট নাই বা কোনটাতে ইফেক্ট আছে, এরকম না। আমি ওপেন করছি 7-8টা, এইখান থেকে যেই কাজগুলো আমার চোখে ভালো লাগছে সেই কাজগুলো আমি আপনাদেরকে করতে দিছি। কোন জায়গায় ইফেক্ট লাগে নাই, সবগুলো কাজে ছিল ইফেক্ট ছাড়া। এটার পিছনে কারণ হইতেছে এরকম যে প্রিন্ট ডিজাইন আসলে ইফেক্টের ইউজটা কম। প্রিন্ট ডিজাইনে খুব একটা ইফেক্ট ইউজ হয় না, ইলেকট্রনিক মিডিয়াতে কম বেশি ইউজ হয়। তারপর আমাদের ইফেক্টটা জানতে হবে, কারণ কোন একটা টেক্সট লিখলাম সেটার আমার শ্যাডো দেওয়ার মন চাইতেই পারে। এগুলাকে কিভাবে দেব?
একটা রেক্টেঙ্গেল। আসলাম ইফেক্টস এর ভিতরে, বেসিক কিছু জিনিস দেখবো এখানে। ইফেক্টস এর ভিতর স্টাইলাইজ, এইখানেই অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের টুকটাক লাগতে পারে। এক নাম্বার আছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কি জিনিস? দুইটা তো মোটামুটি একই মনে হয়, দুটো ডিফারেন্স কি? কোন দুইটা? উপরের দিকগুলো আর নিচের যে অপশনগুলো অনেকগুলো তো সেম আছে, মানে স্টাইলাইজ উপরে আছে নিচেও আছে। এটার ক্ষেত্রে হলো গ্লোয়িং এজ, আর এটার ক্ষেত্রে ভিন্ন জিনিস। দুইবার বলতে এইখানে আসলে প্লাগইনস রিলেটেড জিনিসপত্র থাকে, আমরা চাইলে প্লাগইনস এখানে অ্যাডও করতে পারবো। আর এখানে আসলে যা আছে ইফেক্টসটা আমরা চাবো যত মানে নিজের কাজে বিশেষ করে ইফেক্টসটাকে ইউজ না করার জন্যই চাই। যদি এগুলোকে ছাড়া আপনি করতে পারেন তাহলেই বেশি ভালো। কেন ইউজ করা হয় না এক্সপ্লেন করতে গেলে একটু সময় লাগবে। মানে ব্যাপারটা হচ্ছে যে ইফেক্টস ইউজ করলে সেখানে ডটেড কালার চলে আসে, পার্সেন্টেজ কালার চলে আসে। আর পার্সেন্টেজ কালার প্রিন্টে নিয়ে আসলে সেইখানকার প্রিন্টটা ক্লিন হয় না, ডট 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 এরকম লাগে। এই কারণে দেখা যায় যে ইফেক্ট গুলাকে প্রিন্টে অ্যাভয়েড করা হয়। বেসিক কিছু জিনিস, খুব বেশি কিছু না। ড্রপ শ্যাডো, শ্যাডো তো আমরা চিনি নাকি? এই যে তারটা রাখা আছে, তারের নিচে একটা শ্যাডো পড়ছে, ড্রপ শ্যাডো। এখন আমি এই রেক্টেঙ্গেলটা ড্র করছি আর একটা শ্যাডো ফেলতে চাই, কিভাবে ফেলবো? প্রিভিউ বাটন চেক করলেই আমার ড্রপ শ্যাডোটা দেখা যাবে। কিভাবে দেখা যাবে? এখানে যে ডিফল্ট সেটিংস আছে সেই অনুযায়ী শ্যাডোর কালার এখানে আছে ব্ল্যাক, আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু কখনোই চেঞ্জ অবস্থায় পাবেন না। নরমালি আমার ছায়া যদি এই ফ্লোরে পড়ে, আমার ছায়া ব্ল্যাক কালারেরই হওয়ার কথা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো বা ড্রপ শ্যাডোর কালারও চেঞ্জ হইতে পারে। কোন একটা স্পটলাইট ফেলা হয়েছে, ব্যাকগ্রাউন্ডেও স্পটলাইট আছে, অবজেক্টের উপর স্পটলাইট আছে, তাহলে সেই শ্যাডোটার কালার ভিন্ন হইতে পারে। কিন্তু এটা মানে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে, লাইটিং এর উপর ডিপেন্ড করবে। নরমালি এটার কালার সবসময় ব্ল্যাকই থাকে। মুড, মাল্টিপ্লাই স্ক্রিন, ওভারলে, সফট, হার্ড, এই জিনিসগুলো ছিল আমরা যখন ট্রান্সপারেন্সি ইউজ করছি তার পাশে ছিল, সেম জিনিস ছিল। এই জিনিসটাকে আমরা চাইছি যে ফটোশপে গিয়ে দেখব। এইখান থেকে আমরা দুইটা জিনিস মাথায় রাখি যে যদি ড্রপ শ্যাডো ইউজ করি এই সময়কালেও, তাহলে আমরা দুইটা অপশন ইউজ করব, হয় মাল্টিপ্লাই ইউজ করব, না হয় নরমাল ইউজ করব। যদি নরমাল ইউজ করি তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে সে কোনো কাজ করবে না, ইন্ডিভিজুয়াল শ্যাডো হিসেবেই কাজ করবে। যদি মাল্টিপ্লাই নিয়ে কাজ করি তাহলে কি করবে? সেই শ্যাডোটাকে সে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করাবে। এই দুইটা কাজ এখান থেকে আপাতত আমরা জানলাম। অপাসিটি, যে শ্যাডোটা পড়তে সেটার অপাসিটি কত পার্সেন্ট হবে? এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে 75%। যদি আমি চাই আরো একটু ডার্ক হবে তাহলে কি হবে? এই পার্সেন্টেজটাকে আমরা বাড়াই দিব, আগের চেয়ে ডার্ক পেছনে একটু। যদি আমরা চাই যে না এটা আরো লাইট হবে তাহলে কি এই পার্সেন্টেজটাকে আমরা কমাই ফেলি। তার মানে কি আমার শ্যাডোর কি বলে তীব্রতা কেমন হবে, ইন্টেন্সিটি কেমন হবে, এটা ডিপেন্ড করতেছে আমার অপাসিটি ভ্যালুর উপরে। যদি অপাসিটি বেশি দেই তাহলে কি হবে? আমার ডার্ক শ্যাডো পড়বে, যদি অপাসিটি কম থাকে তাহলে আমার লাইট শ্যাডো পড়বে। এটা ডিপেন্ড করে কিসের উপরে? যদি অবজেক্টের সাথে শ্যাডোর ডিসটেন্স কম হয় তাহলে শ্যাডো হবে ডার্ক, যদি ডিসটেন্স বেশি হয় তাহলে শ্যাডো হবে লাইট। বুঝতে পারলাম? এক্স অফসেট, ওয়াই অফসেট। এক্স অফসেট বলতে এই দাগ থেকে যে ডান পাশে একটু বাড়তি আছে না, এক্সিস হিসেবে যদি বলি তাহলে হরিজন্টালি এটা কি? এক্স এক্সিস। এই ভ্যালুর উপর ডিপেন্ড করে সেই দিকে আসছে। যদি ভ্যালুটাকে আমি আরো একটু বেশি দিই তাহলে আরো ডান দিকে বেশি সরে গেছে। আমি যদি চাই যে না এটা ডান পাশে আসবে না, শ্যাডো পড়বে বাম পাশে, কারণ আমি লাইট ফেলতেছি ডান পাশ থেকে। যদি লাইট এদিকে রাখা হয় তাহলে এই অবজেক্টের শ্যাডো কি এই পাশে পড়বে নাকি এই পাশে পড়বে? এই পাশে পড়বে না?
তাহলে এই পাশে যদি পড়ে আমি এটাকে এই পাশে নিব কিভাবে? এই ভ্যালুটাকে আমরা ইউজ করব মাইনাস হিসেবে, -0.2। একই ভাবে এখানে যদি আমি ডিসটেন্স বাড়াইতে চাই, কমাইতে চাই, এইভাবে করতে পারতেছি ভার্টিক্যালি ওয়াই এক্সিসে কম বেশি করার জন্য। তাহলে কি আমি সেটাকে কন্ট্রোল করতে পারতেছি না? এইখানে আছে ব্লার। ব্লার মানে কি? অস্পষ্ট, তাই না? ঝাপসা করে ফেলবে। এই শ্যাডোটা কি ঝাপসা অবস্থায় আছে না? মানে এই রেক্টেঙ্গেলটা যেরকম স্ট্রেট বুঝতেছি শ্যাডোটা কি এরকম ঝাপসা না? এই ঝাপসাটা হইতেছে ব্লারের কারণে। যদি আমি ঝাপসা কমাইতে চাই তাহলে ভ্যালু কম দিলাম, যদি ঝাপসা আরো বেশি করতে চাই তাহলে কি করব? ভ্যালুটাকে আরো বাড়তি দিব, 0.09। বুঝতে পারলাম? এই মোটামুটি শ্যাডোর কাজ। অবজেক্ট, স্টাইলাইজ, ফেদার। ফেদার মানে কি? ফেদার মানে হইতেছে যে চারপাশ থেকে কালারটাকে সে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করায় ফেলবে, মানে ইরেজ করা, যেটা স্মুথ ভাবে ইরেজ করে ফেলে কালারটাকে। দেখি নিচে আরেকটা অবজেক্ট রাখি তাহলে ভালো বুঝতে পারবো। কি করা হয়েছে? ফেদার করা হয়েছে। এটা ছিল আমার রেক্টেঙ্গেলের সেন্টার। এর চারপাশ থেকে যে পরিমাণ রেডিয়াসের কথা বলা আছে সেই পরিমাণ রেডিয়াস নিয়ে কালারটাকে মুছে ফেলা হয়েছে। এই মোছাটা হয়েছে কি? সফট ভাবে, যেই কারণে ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা একটা স্মুথ কম্বিনেশন পাইতেছি। অনেকটা যদি আমি গ্রেডিয়েন্টের সাথে তুলনা করি, ইয়েলো থেকে রেড এইভাবেই মিশতো না স্মুথ কম্বিনেশন? ফেদারও কি হয়েছে? আমি স্মুথ কম্বিনেশনই পাইতেছি। স্টাইলাইজ ইনার গ্লো। গ্লো করবে ইনসাইডে। কিসের মাধ্যমে দেখাইতে পারি? ইফেক্ট, স্টাইলাইজ, ইনার গ্লো। গ্লো এর কালার কি হবে? এইখান থেকে সিলেক্ট করতে পারি, চাই ইয়েলো কালার, মাল্টিপ্লাই নরমাল করি। টেক্সটটা যেদিকে লেখা ছিল তার চারপাশে একটা গ্লো তৈরি হয়েছে না? চারপাশে একটা গ্লো তৈরি হয়েছে, কিন্তু এই গ্লোটা কি ইনসাইডে আছে না? টেক্সটের ভিতরের দিকে আছে না? এর জন্য এটা নাম ইনার গ্লো। যদি এই গ্লোটা আউটসাইডে তৈরি হইতো, যে আমার টেক্সট এখানে আছে তার বাহির দিয়ে তৈরি হয়েছে, তাহলে সেটাকে বলতাম আউটার গ্লো। একটাকে বলতেছি ইনার গ্লো, আরেকটাকে বলতেছি আউটার গ্লো। ইফেক্ট, স্টাইলাইজ, এই যে আউটার গ্লো, সেম কাজটাই করবে। আচ্ছা, এই যে গ্লোটা আছে, এখন আমার মন চাইতেছে যে না, মাঝখানে আমি ইয়েলো দেব না, আমি হোয়াইট দেব বা অন্য কোনো কালার দেব, এটাকে চেঞ্জ করতে চাই। কিভাবে করব? আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আসলাম ইফেক্টে, স্টাইলাইজ, ইনার গ্লো আসলাম। এখন কি বলতেছে দেখেন, দিস উইল অ্যাপ্লাই অ্যানাদার ইনস্ট্যান্স অফ দিস ইফেক্ট। তার মানে কি নতুন আরেকটা ইনার গ্লো এর উপর অ্যাপ্লাই করতেছে সে, আগেরটার উপর কিন্তু কোনো চেঞ্জ নিয়ে আসতে পারতেছে না। যদি অ্যাপ্লাই নিউ ইফেক্টস দেই, এখানে আসলাম, বললাম যে এটার কালার হোয়াইট, প্রিভিউ, না চেঞ্জ হয়তো কি বলছিল ইফেক্টে, আবার দেখি। This will apply another instance of this effect to edit the current effect. আচ্ছা, হইছে কিন্তু ইনস্ট্যান্স হিসেবে, কিন্তু আমরা নিচেরটাকে দেখতেছি না, কারণ কি সেম আরেকটা ইফেক্ট এর নিচে আছে। এটা কিন্তু আগেরটাকে চেঞ্জ করে নেই, আগেরটার উপরে নতুন আরেকটাকে ফেলা হয়েছে, যে কারণে আমরা দেখতে পারতেছি না, কিন্তু ইফেক্ট হিসেবে ইউজ হয়েছে দুইটাই। প্রবলেম কি? আমার আউটপুট তো সেমই থাকতেছে, আমি যা চাইতেছিলাম তাই থাকতেছে। হ্যাঁ, প্রবলেম একটা জায়গায় আছে, সেটা হলো কি যে এটা মেমোরির উপর একটা ইফেক্ট ফেলতেছে। আর আমার টার্গেট এটা ছিল না যে মেমোরি কি হলো না হলো, যে আমি যদি এটাকে এক্সিস্টিং কোনো একটা ইফেক্টকে এডিট করতে চাই, লাইক এরকম যে আমি এখানে ইয়েলোই রাখবো, কিন্তু আমি চাই আর একটু বাড়তি আসুক,
আমি চাই আরেকটু বাড়তি আসুক, তাহলে কি আমার এটাকে এডিট করার দরকার হবে। এই সবকিছু আমরা পাবো উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স। এর ভিতরে দেখেন এই যে একটা ইফেক্টস অ্যাড করা আছে, ইনার গ্লো, সাইডে লেখা আছে এফেক্টস মানে ইফেক্টস। ডাবল ক্লিক করলাম, তাহলে দেখেন আমার ইনার গ্লোর সব অপশন আমি এখানে পাইতেছি। এখন আমি চাইলে এটাকে বাড়াইতে পারবো। প্রিভিউ চেক করি, মোটা চিকন করতে পারতেছি। এইখান থেকে যদি আমি অপশনগুলোকেও চেঞ্জ করে, স্ক্রিন মোড ছিল, হার্ড লাইট, এগুলো বুঝতে পারবো না এখন, ওইখান থেকে দেখলে সহজে বুঝতে পারবো না, নর্মাল হিসেবেই থাকুক। সেন্টার এজ, এতক্ষণ যাবত আমরা কাজ করছি শুধুমাত্র এজ নিয়ে, যখন সেন্টার বলবো তখন সেন্টার নিয়ে সে কাজ করবে। আরেকটা সলিউশন কিন্তু বের হয়ে গেছে এই ইফেক্ট থেকে। এই ইফেক্ট গুলো আগে ছিল না, এগুলা আগে ছিল না ইলাস্ট্রেটর আগের ভার্সন গুলাতে, নতুন গুলাতে আসছে। এখন আমার তো আরেকটা চিন্তা হইতেছে, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট বললাম, কাজ করতে বললাম, এটা তো মনে হয় এখান থেকে সলভ করা যাবে। অ্যাপ্লাই ইনার গ্লো, হবে কিন্তু সুন্দর হবে না। বুঝতে পারছি কি ইনার গ্লো, ইনার গ্লোটা যেই কাজ করে, এখানে যে প্যারামিটারস গুলো আছে সেম জিনিস আছে আউটার গ্লোর জন্য, একই জিনিস। রাউন্ড কর্নার্স আমরা আগে ইউজ করছি, তাই না? এইখান থেকে আর কোনো কিছু না হলেও চলবে। ওয়ার্প, এটাকে আমরা দেখতে পারি। আমি একটা দেখাই দেব, বাকিগুলো সবটাই একই রকম ইউজ হয়, আপনারা বাসায় গিয়ে একটু দেখবেন, যদি না পারেন তাহলে আমার বলবেন। টেক্সট আছে, ইফেক্ট, আর্ক ইউজ করলাম, টেক্সট বাইকে গেছে, নেগেটিভ ভ্যালু। তার মানে আগে যে কাজটা দেখছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোটা, এটাকে যদি আমরা চাই এইখান থেকেও করতে পারবো। বুঝতে পারলাম? এইখানে যেমন আর্ক দেখতেছি, দেখেন মাঝখানে আরো কিছু শেপ আছে, কোনটাতে কি ধরনের ইফেক্ট পাবেন সব বলা আছে, সিম্বল দেওয়া আছে। দেখবেন আর একটা একটা করে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেখবেন। কোনো কিছু এক্সপেরিমেন্ট করার সিস্টেম হইতেছে এরকম, আপনি একবার মাঝখানে জিরোতে আসছেন, সর্বোচ্চ নিয়ে যাবেন, তাহলে আপনি ইফেক্টটাকে বুঝতে পারবেন, ধরতে পারবেন। কিন্তু 0 থেকে 5 আসলেন, 2 তে গেলেন, ইফেক্টটা ধরতে পারবেন না। আবার জানো একদম মাইনাসে, উল্টাটা কি হয়, এইভাবে করলে আপনি ধরতে পারবেন যে আসলে কি ঘটনা ঘটতেছে। হরিজন্টালি কি হবে, ভার্টিক্যালি কি হবে, চেঞ্জ করে করে দেখবেন। এবং এই কাজগুলো কিন্তু মোটামুটি ভাবে একটা ধারণা নিয়ে রাখবেন, মুখস্থর মতো কিন্তু না, এগুলো র্যান্ডমলি ইউজ হয় না যে আপনি প্রত্যেক দিনই এটাকে ব্যবহার করবেন আর এটা আপনার মনে রাখা লাগবে, তা না। আর মনে রাখার মতো তো অনেক জিনিস আছে, সব মাথায় থাকবে না, এই কারণে একটু দেখে রাখলেন, সবসময় এক্সপেরিমেন্টালি এগুলা। 3D দেখবেন, দেখেন ইয়ার করবেন, দেখেন কোন একটা ডিজাইনের সবকিছু কিন্তু হাইলাইট হয় না, সবকিছুকে হাইলাইট করতেও হয় না। এই ওয়ালটার ভিতরে যদি এইখানে কিছুটা অংশ আমি রেড কালার করি, তাহলে চোখ ওই রেডের ভিতর যাবে। যদি এই কালারটা আমি ওইখানে করলাম, এইখানে করলাম, মানে র্যান্ডমলি করলাম, তাহলে স্পেসিফিক ভাবে আপনার চোখটা ওই পজিশনে যাবে না, টার্গেট মিস হবে, এক একবার এক এক দিকে চোখ যাবে।
এই কারণে কোনো একটা বিষয়কে যখন আপনি হাইলাইট করতে চান তখন ওই একটা অবজেক্টকে হাইলাইট করবেন, আশেপাশে সেই ধরনের কোনো কিছু রাখবেন না। 3D এর ইউজটা হয় এইভাবে, কোনো একটা স্পেসিফিক টপিকস এর উপর এই জিনিসটাকে অ্যাপ্লাই করা হয়। কিরকম? 50% ছাড়, এই 50টা 3D হইতে পারে। 5 ইয়ার সেলিব্রেশন, 5টা 3D হইতে পারে। বুঝতে পারছি কথাটা? কিন্তু সবই যদি আমার 3D হইতো সেখানে, তাহলে ইন্ডিভিজুয়ালি ওই 5 বা 50 এখানে চোখটা আপনার যাবে না, চোখ মিস করবে, কোনটা রেখে কোনটার দিকে যাবে। বুঝতে পারছি কথাটা? কিভাবে 3D অ্যাপ্লাই করব? ইফেক্ট, 3D, এক্সট্রুড এন্ড বেভেল। কিছু বোঝা যায় না, তাই না? এটার একটা কাজ করি, একটা কালার চেঞ্জ করি, এটার কালার একটু চেঞ্জ করে দিই, একটা স্ট্রোক ফেললাম। 50, ইফেক্ট, 3D, এক্সট্রুড এন্ড বেভেল। এটার কাজ হইতেছে এরকম, যেটা কি করবে, টেক্সটটাকে আমার এক্সট্রুড করবে, ভূমি থেকে বের করে নিয়ে আসবে, মানে উঁচা হয়ে থাকবে। ব্যাপারটা হলো এরকম, এক্সট্রুড। প্রিভিউ বাটন অন করলাম, বুঝতে পারতেছি তাই না? এখন 3D ভাব আছে। এখন এটাকে আমি কন্ট্রোল করব কিভাবে? আমি এইখান থেকে ড্র্যাগ করে পজিশন চেঞ্জ করতে পারি, যেভাবে প্রেজেন্ট করতে চাই। এই যে অংশটা দেখতেছি, এটা হইতেছে আমার এই অংশটা, মানে ফ্রন্ট, টেক্সটের ফ্রন্ট হইতেছে এটা। এটাকে আমি যেভাবে নিয়ে আসতে চাই সেইভাবেই রাখতে পারবো। এই বক্সটা যেভাবে রোটেট হইতেছে, আমার লেখাটা সেম ভাবে রোটেট হবে। যেমন এটাকে আমি ভূমির সাথে মিলাইতেছি, টেক্সটটাও কি ভূমির সাথে এখন আছে না? কথা কি বুঝতে পারছেন? এই রেক্টেঙ্গেলটা যেভাবে আছে, 50 লেখাটাও কি সেম ভাবেই আছে না? তাহলে কি আপনি চাইলে এইখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। দেখেন, এটাকে যখন মুভ করতেছি তখন এইখানেও চেঞ্জ আসতেছে। তার মানে কি, এটা যেমন আমি ভিজুয়ালি দেখে দেখে চেঞ্জ করতেছি, এখানে আমি লিখে লিখেও চেঞ্জ করতে পারি। যদি আমি চাই যে না, আমি একটা জিনিস আমি বারবার ইউজ করতেছি, আমি জানি যে কত ডিগ্রি দিলে এটা খুব ভালো দেখা যায়, তাহলে আপনি ডিরেক্ট মুখস্থ এখানে ভ্যালু লিখতে পারবেন। বা আপনি এইখানে আসছেন, একটা ফ্র্যাকশন ভ্যালু আসছে, কোন একটা কোম্পানির লোগো আপনি 3D হিসাবে করছেন, তাহলে কি এটাকে আপনি নির্দিষ্ট একটা ভ্যালুতে, যে একটা কি বলা যায়, যে এই 12 ডিগ্রি 11 ডিগ্রি এরকম না রেখে আপনি 15 ডিগ্রি রাখেন, যাতে পরবর্তীতে আপনার মনে থাকে, একটা রাউন্ড ফিগারে নিয়ে রাখা। এরকম ভাবে আপনি চাইলে করতে পারেন। এই যে ডেপথটা আছে, এটা মূলত কন্ট্রোল করা হইতেছে এক্সট্রুড ডেপথ এইখান থেকে। আমি যদি এটাকে 50 এর জায়গায় বলি 20, তাহলে দেখেন ডেপথ কমে আসছে। যদি আমি আরো বাড়াইতে চাই তাহলে ভ্যালু দিলাম বাড়তি। এই পর্যন্ত ইউজ হয়। তারপরে যেটা আছে, এখানে বেভেলের কিছু স্টাইল আছে, আমরা চাইলে এগুলাকে রাউন্ডেড, রেক্টেঙ্গেল বা স্টেপ আরো বাড়াইতে পারি। এরকম আসলাম এইখানে, স্টেপ নিয়ে আসছে এখানে, কিন্তু ইউজ হয় না কখনো, এরকম এলোমেলো ইউজ হয় না। র‍্যাম কিন্তু ডিস্টার্ব করতেছে, বোঝা যাইতেছে না। স্টেপগুলা এখানে ওইরকম ভাবে বোঝা যাইতেছে না, মানে মাঝখানে বেবল যে হয়েছে, কয়েকটা স্টেপে এক্সট্রুড হয়েছে, তো এইগুলাকে আমরা কন্ট্রোল করতে পারি এই বেবেল থেকে। নরমালি যেটা হয়, নান মোডে আমরা যেটা দেখছি, এটাই সর্বোচ্চ ইউজ হয় 3D। আর 3D তুলনামূলকভাবে একটু বেশি ভারী, মানে আপনার ডকুমেন্ট অনেক বেশি ভার হয়ে যাবে। তো আপনি যদি কোনো জায়গায় 3D অ্যাপ্লাই করতে চান, তাহলে যেটা করবেন, যে সবকিছু ডান করে ফেলছেন, ফাইনাল হয়ে গেছে প্রোডাক্ট, তখন আপনি 3D এর কাজটুকু করবেন।
তার আগে পর্যন্ত আপনি এখানে 2D সারফেস রাখবেন। তা না হলে যেটা হবে যে আপনি 3D করার পর আপনি যখন এটাকে জুম ইন জুম আউট করবেন তখনও দেখা যাবে যে মেশিন স্লো কাজ করতেছে। যদি ফাস্ট মেশিন না হয় আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন না। 3D করলাম, করার পর এখন আমার মন চাইছে যে আমি এখান থেকে কালার চেঞ্জ করব। কিভাবে করব? অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি মাঝখানের প্রত্যেকটা শেপকে আলাদাভাবে ধরতে পারবেন। চেঞ্জ করা যাইতেছে। কালার চেঞ্জ করব বা আরো শেডো ফেলবো, চেঞ্জ করতে পারতেছেন। মানে পরবর্তীতে আপনার কাজ করার সুযোগ আছে, আপনি চাইলে কাজ করতে পারবেন। বুঝতে পারলাম? যে কয়টা ইফেক্ট দেখাইছি এগুলাই মোটামুটি কম বেশি যদি ইউজ হয় এগুলাই ইউজ হয়, বাইরে খুব একটা ইউজ হয় না। প্যাটার্ন টেক্সচার, আপনি যে একবার ব্ল্যাক এন্ড হোয়াইট বানাচ্ছেন না কিছুক্ষণ আগে এরকম আউটলাইন মোড, এটা কন্ট্রোল ওয়াই প্রেস করলে আসে। এটাকে বলা হয় এক্স-রে মোড, মানে ভিতরের অবজেক্ট গুলোকে আমরা দেখতে পারবো। এক্স-রে মোড কিন্তু এই যে 3D যে কাজ করলাম না এখানে ইউজ হয়। 3D স্টুডিও ম্যাক্সে আমরা যেটা কন্ট্রোল ওয়াই প্রেস করি এটাকে এক্স-রে মোড বলা হয়। কন্ট্রোল বাইরে শর্টকাট কভার আর ভিডিও করার জন্য মাঝে মাঝে কন্ট্রোল ওয়াই করে কিন্তু এটা তো মাঝে মধ্যেই করি, বলি নাই কখনো। গত ক্লাসে দেখেছি। প্যাটার্ন টেক্সচার, এই জিনিসটা আমরা একটু দেখব। প্যাটার্ন মানে কি? প্যাটার্ন শব্দের অর্থ কি? একই জিনিস বারবার রিপিট, কথাটা তাই। মানে এটা মানে হইতেছে ধরন, যে এই প্যাটার্নের মানে এই ধরনের, আমরা কিন্তু এইভাবে ইউজ করি, মানে একই ধরনের জিনিস বারবার, এটাই মূলত প্যাটার্ন। এই টাইলসটা এটা একটা প্যাটার্ন, একই জিনিস বারবার করা হচ্ছে, এটা একটা প্যাটার্ন। আমি এখান থেকে যদি এই অংশটাকে 4টা সার্কেলকে কপি করি, কন্ট্রোল ডি দিলে এই ধরনের টেক্সচার তৈরি হবে, আপনার শার্টেও হবে। এখানে অনেকই আছে প্যাটার্ন। তাহলে এই ধরনের জিনিস যদি আমার তৈরি করতে হয় তাহলে কি করতে পারি? আমরা প্যাটার্ন ইউজ করতে পারি। মানে আপনি কোন টাইলসের কোম্পানিতে চাকরি নেন, মির সিরামিক্স, তাদের টাইলস বানানো লাগবে। সেকেন্ড ধরলাম এটাই আমি চাই রিপিট করতে বারবার। যদি এইভাবে রিপিট করে আমি কন্ট্রোল ডি দিয়ে ধরলাম এতটুকু তৈরি করছি, করার পর এটাকে আবার এইভাবে অ্যাপ্লাই করলাম, প্রাথমিকভাবে ডিজাইনটা ছিল এতটুকু। এখন ক্লায়েন্ট বলতেছে না এটা আমার আগে 5 ফিট ছিল, এখন এটা 10 ফিট 10 ফিট টাইলস তৈরি করবে, তাহলে কি আবার আমার কপি পেস্ট করতে হবে? ঝামেলা, তাই না?
তো এটাকে আমরা কি করতে পারি, প্যাটার্নে ইউজ করতে পারি। উইন্ডো থেকে সোয়াচ, এইখানে আমাদের কিছু প্যাটার্ন অলরেডি তৈরি করা আছে। আমি এইখান থেকে ড্র্যাগ করে জাস্ট এখানে ফেলে দিলাম, কমপ্লিট কাজ। একটা রেক্টেঙ্গেল এর ফিল কালার হিসেবে চাই আমার আগের ডিজাইন থেকে, ফিল কালার হিসেবে আসছে এটা। আমার মাঝখানে গ্যাপ দরকার, প্রত্যেকটা এই যে একটা আরেকটার সাথে লাইগা আছে না, আমি এটা চাই না। ডাবল ক্লিক করলাম, প্যাটার্ন অপশন, হরিজন্টাল স্পেসিং, ভার্টিক্যাল স্পেসিং। আমি এখানে ভার্টিক্যাল স্পেসিং দিলাম 0.2, হরিজন্টাল স্পেসিং দিলাম 0.2, মাঝখানে ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আগে ছিল না। আগে তখন তৈরি করা হয়তো কি, যে আমি যেটা বানাইতেছি এইখানে আরেকটা রেক্টেঙ্গেল ইউজ করতাম এইভাবে, এটার কালার থাকতো এরকম আর কি। এখন এই দুইটাকে সহ যদি ফেলি তাহলে বাউন্ডারি হিসেবে ধরতেছি এটা, তো এই স্বাভাবিকভাবে এতটুকু গ্যাপ প্রত্যেকটার ক্ষেত্রে পাইতেছি। তো এইখানে আমার লিমিটেশন ছিল এরকম যে আমি চাইলেই চেঞ্জ করতে পারতাম না, ভ্যালুটাকে কম বেশি করার কোনো সুযোগ ছিল না। এখন এটাকে অ্যাড করা হয়েছে, এটা ভালো হয়েছে আর কি। এটাকে আমার বড় ছোট যেখানে যেভাবে করব আমার এটা বাড়তে থাকবে। যত বড় এরিয়ায় নেব তত বড় এরিয়া দিয়ে আসবে। আর কোথায় ইউজ করতে পারি, কিউট বক্স র্যাপিং করি, যে র্যাপিং পেপারের উপরেও যদি আপনার ডিজাইন করতে হয় করা যাবে। মানে এটা বড় করার পর র্যাপিং পেপার মনে হইতেছে এরকম। বুঝতে পারলাম কি, খুব ইজি এটা, মানে খালি ধরবেন আর নিয়ে ছেড়ে দিবেন। কনসেপ্ট অফ ব্যানার ডিজাইন, একটু ব্যানার ডিজাইন দেখব। আমরা অলরেডি জানি, একটু দেখা। যখন ফ্লায়ার ব্রোশার করতে পারতেছি তখন ব্যানার তো খুব সিম্পল জিনিসই। ব্যানারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হইতেছে যে আমরা জানি গুগল থেকে অ্যাড দেওয়া যায়, তাই না? অ্যাডসেন্স বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন সাইজের অ্যাডের দরকার হয়। এই কারণে এই অ্যাডগুলোর সাইজ হয় বিভিন্ন রকমের। এইখানে যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমি একটা আইডিয়া জেনারেট করছি বা একটা কনসেপ্ট জেনারেট করছি, এটা ছিল স্কোয়ার সাইজের ভিতরে। এখন এটাকে আমার ভার্টিক্যালি নিয়ে আসতে হবে, সেম কনসেপ্টটাকে কিভাবে ট্রান্সফার করব কনসেপ্টটা, এটা একটা থ্রেড। আমি ভার্টিক্যালি একটা কনসেপ্ট জেনারেট করছি, এটাকে নিয়ে আসতে হবে হরিজন্টালি, কারণ স্পেসটা আপনার হরিজন্টাল আছে। তাহলে সেম কনসেপ্টটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, ট্রান্সফর্ম করবেন, এখানে এই জিনিসটা এখানে বোঝার আছে। বোঝার বলতে আপনার দেখবেন, দেখলেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারণ এগুলা, এই কাজের কথা যদি বলি, এখানে কি আছে যেটা আমরা করতে পারি না। একটা পলিগন, একটা টেক্সট, একটা হরিজন্টাল লাইন, টেক্সট, রেক্টেঙ্গেল, স্টার তৈরি করতে পারি আমরা। নিচে আছে একটা ভেক্টর ইমেজ, একটা বাটন। পারবো না এটা? যদি এই ব্যানারটার কথা বলি, এইখানে কি আছে, একটা ইমেজ, তার উপর একটা শেপ। পাথফাইন্ডার থেকে তৈরি করতে পারি অথবা পেন টুল দিয়ে করতে পারি। এটার কি করব, অপাসিটিটাকে একটু কমাই দিব, তার উপরে টেক্সট লিখব, রাউন্ডেড রেক্টেঙ্গেল। সেম জিনিসটাই বিভিন্ন সাইজে, একই জিনিস। এই দেখেন এইখানে যেরকম এই রাউন্ডেড রেক্টেঙ্গেল, রাউন্ড ছিল যেটা, যখন হরিজন্টাল ইউজ করছে তখনও কিন্তু সেম জিনিসটাই আছে এখানে। কিছু আছে এখানে,
এই যে ড্রপ শ্যাডো অনেকদিন পর পাওয়া গেছে। কপি। এটাকে আমরা তৈরি করতে চাই। অ্যাশ কালার নিয়ে নিলাম এখান থেকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি করলাম, ফ্রন্টে পেস্ট করলাম। এই অংশটা উঁচা করতে হবে, পেন টুল, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, একটু উপরে উঠাই দিই। খালি কপি পেস্ট 24x7। এটা গুগল ফন্টস ইনস্টল করে নিতে হবে। ফ্রি ফন্ট সমস্যা নেই, ইনস্টল করতে পারেন তো। কিভাবে ফন্ট ইনস্টল করে? হ্যাঁ, ইনস্টল করলে। আচ্ছা, এইখানকার জন্য একটা বিষয় আছে, আমরা নতুন আরেকটা জিনিস শিখতে পারি। ফ্ল্যাট আইকন কি আপনাদের দেখতে বলছিলাম না নাকি? ফ্ল্যাট আইকনের কথা দেখছিলেন কেউ? দেখছেন? কেউ দেখেন নাই? flaticon.com। দরকার কি আমার? ফোন আইকন দরকার একটা, তাই না? ফোন। কোন ফোনটাকে নিব? স্মার্টফোন নিব? কোনটা? এটা? এই যে এখানে আসার পর কোন ফরম্যাট নামাইতে চাই? ইপিএস নামাবো, ফ্রি ডাউনলোড। চলে আসছে ভেক্টর ফাইল। কত মজা দেখছেন?
এটা কিভাবে করব বলেন? সার্কেল নিলাম, হ্যাঁ বুঝতে পারছি তো সবাই নাকি? কি বলছে উনি? এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, মাঝখান থেকে এটাকে টান দিলাম। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ করতে করবো। আর কেউ কিছু বলছিলেন নাকি? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। পিছনে কি করব? ব্লু কালার এটা? হ্যাঁ এটার জন্য আমি নিছি। নিয়ে এখানে করলাম কি এই কালারটা দিয়ে দিব। এটা দিব শুধুমাত্র স্ট্রোক, উপরেরটা কমপ্লিট। ড্রপ শ্যাডো ইউজ করা আছে এখানে। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো 0.03, 0.03, 0.03 যা হয়েছে চলবে। সেন্ড টু ব্যাক ধরলাম, কন্ট্রোল 7। যদি আরেকটু একুরেট করতে চাই করা যাবে। এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা এখানে রাউন্ডেড, তারপরে এখানে আছে কর্নার। কি করব তাহলে এই পয়েন্টটাতে? রাউন্ডেড ছিল, এটাকে কনভার্ট করতে হবে, তাহলে কর্নার পয়েন্টে চলে আসবে। বুঝতে পারছি? না করলে সমস্যা নেই। যদি যে আমি পারি করি নাই তাহলে ভিন্ন কথা, আর যে পারি না তাহলে কিভাবে করতে হয় করা লাগবে। মাঝখানে লিখতে হবে ক্লিক হিয়ার। আচ্ছা প্যাটার্ন, টেক্সচার, থিওরি অফ লোগো ডিজাইন। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা লোগো ডিজাইন দেখব। লোগো ডিজাইনের জন্য আমরা দুইটা পার্ট কভার করব। একটা পার্ট থাকবে একটু থিওরি টাইপের, যে আসলে একটা লোগো কেমন হয়,